আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। পোল্যান্ড ও বেলারুশ সীমান্তে তুমুল উত্তেজনা, সর্বাত্মক সংঘাতের শঙ্কা। রুশ হামলা, 10,000-এর বেশি বেসামরিক নাগরিক নিহত, দাবি ইউক্রেনের। পশ্চিমা যুদ্ধকৌশল ত্যাগ করছে ইউক্রেনের কমান্ডাররা, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। অস্ত্র ব্যবসায় ফুলে ফেপে উঠছে ইউরোপ, খুঁজছে শ্রমিক। নির্বাচনকে ভয় পাচ্ছে সামরিক বাহিনী, অভিযোগ ইমরান খানের। সর্বশেষ জানিয়ে দেব জেনিন শরণার্থী শিবিরের আকাশে ইসরায়েলি ড্রোন ধ্বংস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পোল্যান্ড ও বেলারুশ সীমান্তে তুমুল উত্তেজনা, সর্বাত্মক সংঘাতের শঙ্কা। গত কয়েক মাস ধরে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ বেলারুশ ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ডের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। সম্প্রতি রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার বাহিনী বেলারুশে আসার পর নিরাপত্তা ইস্যুতে সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে সীমান্তে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। ইউরোপ তথা সামরিক জোট ন্যাটো রাশিয়ার সামরিক অভিযানের মুখে ইউক্রেনকে নানা রকম সহায়তা দিয়ে আসলেও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি এড়িয়ে চলছে পোল্যান্ড। কিন্তু পোল্যান্ড ও বেলারুশ সীমান্তে চলমান উত্তেজনা সেই ভারসাম্যকে হুমকির মুখে ফেলেছে। এই উত্তেজনা প্রতিবেশী দুই দেশের মধ্যে পূর্ণ সংঘাতের দিকে যেতে পারে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ওয়ার্স অভিযোগ করেছে, গত মঙ্গলবার বেলারুশের দুটি হেলিকপ্টার মহড়ার সময় তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, তারা সীমান্তের সামরিক হেলিকপ্টার, অতিরিক্ত বাহিনী ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে। আরও বলা হয়, আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি ইতোমধ্যে ন্যাটোকে অবহিত করা হয়েছে। পুরো বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করা হয়েছে বেলারুশের চার্জ ডি অ্যাফেয়ার্স তথা রাষ্ট্রদূতকে। তবে ওয়ার্স এই অভিযোগ জোরালোভাবে নাকচ করে দিয়েছে বেলারুশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বেলারুশের সামরিক বাহিনী বলেছে, সীমান্তে সেনা মোতায়েনের বিষয়টি বৈধ করতে এই অপচেষ্টা চালাচ্ছে ওয়ার্স। হঠাৎ কেন উত্তেজনা? ইউক্রেনের রুশ বাহিনীর পাশাপাশি লড়াই করতে আসা ভাড়াটে ওয়াগনার বাহিনী সম্প্রতি রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করে। তবে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থামাতে সম্মত হন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এরপর রুশ কর্তৃপক্ষের সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় ওয়াগনার বাহিনীর হাজার হাজার সদস্যকে বেলারুশে পাঠানো হয়। সেখানে ওয়াগনার বাহিনী বেলারুশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়। তবে পোল্যান্ডের অভিযোগ, ওয়াগনার বাহিনী তাদের সীমান্তে তৎপরতা চালাচ্ছে। সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সোয়ালকি করিডোর নামে ন্যাটোর দুই সদস্য দেশ পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝে এক চিলতে জমি রয়েছে। সম্প্রতি কৌশলগত গুরুত্বপূর্ণ ওই এক চিলতে জমির নিকটেই ওয়াগনার বাহিনীর তৎপরতা বেড়েছে। গত মাসের শেষ দিকে বিষয়টি নিয়ে প্রথম কথা বলেন পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি। তিনি বলেন, তার দেশের সীমান্তের দিকে এগোচ্ছে ওয়াগনারের শতাধিক যোদ্ধা। এসব যোদ্ধারা অভিবাসী ছদ্মবেশে পোল্যান্ডে ঢুকতে পারে সন্দেহ করে উদ্বেগও প্রকাশ করেন তিনি। রুশ হামলা, 10,000-এর বেশি বেসামরিক নাগরিক নিহত, দাবি ইউক্রেনের। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকেই দেশ দুটির মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধে এখন পর্যন্ত 10,749 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বৃহস্পতিবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ এই দাবি করেছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিসের যুদ্ধাপরাধ বিভাগের প্রধান ইউরি ব্লোজভ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, নিহতদের মধ্যে 499 জন শিশু রয়েছে। তিনি বলেন, ইউক্রেনের দখলকৃত অঞ্চল মুক্ত করার পর নিহতের প্রকৃত সংখ্যা পাওয়া যাবে, তখন নিহতের সংখ্যা কয়েকগুণ বাড়তে পারে বলেও আশঙ্কা করেন তিনি। ইউরি বেলোজভ বলেন, প্রসিকিউটর অফিস যে পরিসংখ্যান দিয়েছে তা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে মিল রয়েছে। এর আগে জুলাইয়ের শুরুর দিকে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার হামলার পর 9,000-এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বেলোজভ আরও বলেন, ইউক্রেন হামলা চালানোর এই সময়কাল পর্যন্ত রাশিয়ার বাহিনী 98,000 যুদ্ধাপরাধ করেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, পশ্চিমা যুদ্ধকৌশল ত্যাগ করছেন ইউক্রেনের কমান্ডাররা। ইউক্রেনের সামরিক বাহিনী তার পশ্চিমা প্রশিক্ষকদের যুদ্ধকৌশল পরিত্যাগ করছে এবং রুশ বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ পরিসরে ঘুরে দাঁড়ানোর কৌশলে ফিরে যাচ্ছে। গতকাল নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে। তবে এটি পরিষ্কার নয় যে এই ধরনের পরিকল্পনা নিয়ে টিকে থাকার মতো যথেষ্ট গোলাবারুদ ইউক্রেনের হাতে আছে কিনা। জুন মাসের প্রথম দিকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে কথিত পাল্টা সামরিক অভিযান শুরু করে। তবে এ পর্যন্ত আমেরিকা এবং কিয়েভের কর্মকর্তারা হতাশাজনকভাবে
কঠোরভাবে স্বীকার করেছেন যে এটি খুবই ধীরগতিতে চলছে এবং এ পর্যন্ত নিতান্তই অভিযান ব্যর্থ হয়েছে। বিমান শক্তি ছাড়া রাশিয়ার পেতে রাখা মাইন ক্ষেত্রগুলো পেরিয়ে রুশ সেনাদের বিরুদ্ধে পশ্চিমা মিত্রদের সরবরাহ করা ট্যাঙ্ক এবং আর্মার্ড ভেহিকলগুলো নিদারুণভাবে ব্যর্থ হয়েছে এবং রাশিয়ার সেনাদের বিমান ও আর্টিলারি হামলায় বিপুল সংখ্যক ট্যাঙ্ক ও আর্মড ভেহিকল ধ্বংস হয়েছে। এই পাল্টা সামরিক অভিযানে রাশিয়ার সেনাদের হাতে ইউক্রেনের অন্তত ৩০,০০০ সৈন্য নিহত হয়েছে। ২ সপ্তাহের যুদ্ধে ইউক্রেনের ৪৭তম মেকানাইজড ব্রিগেড আমেরিকার সরবরাহ করা ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকলের শতকরা ৩০ ভাগ হারিয়েছে, অথচ এই ব্রিগেডকে প্রশিক্ষণ দিয়েছে ন্যাটো সেনারা। বিপর্যয়কর এই পরিস্থিতিতে ইউক্রেনের সামরিক কমান্ডাররা তাদের যুদ্ধকৌশল বদল করেছেন। তারা রুশ গোলাগুলির ভেতর দিয়ে মাইন বিছানো যুদ্ধের ময়দান পার হওয়ার চেষ্টা বাদ দিয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও গোলা ব্যবহারের কৌশল নিয়েছেন। ন্যাটো বাহিনীর কাছ থেকে স্বল্প সময়ের প্রশিক্ষণ নেওয়ার কারণে ইউক্রেনের সেনারা যুদ্ধক্ষেত্রে ততটা পারদর্শী হয়ে উঠতে পারেননি যতটা পারদর্শী রুশ সেনারা। তবে যুদ্ধক্ষেত্রের কৌশল বদলার কারণে ইউক্রেনের সেনারা রাশিয়ার বিরুদ্ধে শক্ত অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় পাবে। অস্ত্র ব্যবসায় ফুলে ফেঁপে উঠছে ইউরোপ, খুঁজছে শ্রমিক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ইউরোপে অস্ত্রের চাহিদা বেড়েছে এবং নতুন করে অস্ত্র শিল্পের উত্থান হয়েছে। এর ফলে অস্ত্র উৎপাদন বাড়াতে ইউরোপে অস্ত্র নির্মাতা শ্রমিক খুঁজছেন। এমনকি তারা নতুন কর্মীদের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ শুরু করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর অস্ত্রের চাহিদা বাড়ায় পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের অস্ত্র নির্মাতারা নতুন কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে যাচ্ছে। একই সঙ্গে তারা এই শিল্প সম্প্রসারণের পরিকল্পনা করছে। বর্তমানে ইউরোপের অস্ত্র নির্মাতারা দ্রুততার সঙ্গে সামরিক সামগ্রী সরবরাহ করছে, এই ধারা অব্যাহত রাখতে চায়। এছাড়া বিশ্বব্যাপী প্রতিরক্ষা ব্যয় বাড়াতে অস্ত্রের চাহিদা পূরণ আগে থেকে উদ্যোগী হচ্ছে তারা। চেক গোলাবারুদ ও আর্টিলারি শেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসটিভিচ গ্রুপের চেয়ারম্যান ডেভিড হ্যাক বলেন, প্রাগ থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে পলিকায় তাদের বৃহত্তম প্ল্যান্ট অবস্থিত। তার নিকটবর্তী শহরে কোম্পানির অর্থায়নে শ্রমিকদের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ করবে তার প্রতিষ্ঠানটি অবসরপ্রাপ্ত কর্মীদের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। ফলে অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে, সেখানে বিনামূল্যে খাবার সরবরাহ করা হচ্ছে। এসব কর্মীরা সোভিয়েত যুগের গোলাবারুদ উৎপাদনের অভিজ্ঞতা দিয়ে বর্তমান শ্রমিকদের সহায়তা করবেন। নির্বাচনকে ভয় পাচ্ছে সামরিক বাহিনী, মন্তব্য ইমরান খানের। সামরিক বাহিনী নির্বাচনকে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিকি ইনসাফের প্রধান ইমরান খান। বিবিসি হার্ড টক অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। চলতি বছরের শেষ দিকে দেশটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। পাকিস্তানের বর্তমান সরকারকে ফ্যাসিবাদী সরকার উল্লেখ করে ইমরান খান বলেন, তারা দেশকে অন্ধকার যুগের দিকে নিয়ে যাচ্ছে। এর আগে ২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করেন ইমরান খান, কিন্তু গত বছর সংসদে এক অনাস্থা ভোটে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয়। পর্যবেক্ষকরা মনে করেন, তার ক্ষমতাচ্যুতির একটি বড় কারণ হচ্ছে শক্তিশালী সামরিক বাহিনীর আক্রোশে পড়া। মূলত কয়েক দশক ধরে দেশ পরিচালনা করছে সামরিক বাহিনী। ইমরান খান দাবি করেন যে তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফ দেশটির একমাত্র দল যারা সামরিক স্বৈর শাসকদের হাতে তৈরি হয়নি। তবে অনেক সমালোচকরাই দাবি করেছেন যে ইমরান খান ক্ষমতায় থাকা